হ্যালো বন্ধুরা, আজকে একটা ইম্পর্ট্যান্ট ফিজিক্সের একটা চ্যাপ্টার শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি দেখা গেছে বিগত 3 বছরে শব্দ থেকে কিন্তু আহ, বেশ কিছু কিন্তু একটা দুটো প্রশ্ন কিন্তু আসছে। ঠিক আছে? তো আমি বলবো শব্দের চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কিন্তু শব্দের সম্পর্কে কিন্তু কিছু ইনফরমেশন নিয়ে রাখা ভালো, যেটা তোমাদের লেয়ার টুতে কিন্তু একটা দুটো প্রশ্ন আসলেও আসতেও পারে। ঠিক আছে? তো চলো আমি কয়েকটা প্রশ্ন এবং কিছু এরপরে কিছু প্রবলেমস আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। যেমন ধরো, আমরা জানি কতগুলো বেসিক জিনিস আছে সেগুলো একটু জানো, কিছু অ্যাডভান্স কিছু ফর্মুলা আছে সেটা জানতে হবে, কারণ এগুলো থেকে আসতে পারে। ওকে? যেমন ধরো, প্রথম যে প্রশ্নটা বলা আছে এখানে, কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়, কোন মাধ্যমে কম হয়। তো এটা মনে রাখবে, কঠিন মাধ্যমে কিন্তু শব্দের বেগ সবচেয়ে বেশি হয় এবং গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম হয়। ঠিক আছে? এগুলো হয়তো কোনো হয় মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ, তো তো হয়তো তোমাদের কিন্তু এই কনসেপ্টগুলো লাগতেও পারে। ঠিক আছে? তো একবার জাস্ট দেখে রাখবে। নেক্সট দেখো, শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না কেন? শব্দ বিস্তারের জন্য মাধ্যমের স্থিতিস্থাপক ধর্ম থাকার প্রয়োজন। শূন্য মাধ্যমের কোনো স্থিতিস্থাপক ধর্ম না থাকার জন্য এর মধ্যে কিন্তু শব্দ চলাচল করতে পারে না। ঠিক আছে? এগুলো জাস্ট দেখে রাখবে প্রশ্নগুলো। তারপর ধরো, শব্দ ও আলোর বেগ কি সমান? সমান না, আলোর বেগ আমরা জানি যে অবশ্যই কিন্তু অনেক বেশি, তাই তো? নেক্সট দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গর একটা ঘনীভবন ও তার পরবর্তী তনুভবন মোট দৈর্ঘ্যকে কি বলা হয়? দেখো, ঘনীভবন, তোমার তনুভবনার যে ঘনীভবন আছে সেইটা তোমাদের সেই লেভেলে এখন নেই সিলেবাসে। তো তোমরা এটাকে স্কিপ করতেও পারো, বা জানার এমনি জানার যদি ইচ্ছে থাকে তাহলে পরে জেনেও রাখতে পারো। একে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। কম্পাঙ্কের একক খুব ইম্পর্টেন্ট, সিপিএস বা হার্জ। ঠিক আছে? শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতা কি সমার্থক? না, শুধু সমার্থক নয়, কম্পাঙ্ক পরিমাপযোগ্য একটা ভৌত রাশি, তাই তো? কম্পাঙ্কের একক কি? হার্জ। কিন্তু তীক্ষ্ণতা কিন্তু আমাদের শ্রবণেন্দ্রিয়ের একটা বিশেষ অনুভূতি, তাই তো? তীক্ষ্ণতা মানে কতটা তীক্ষ্ণ। আচ্ছা, শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতার মধ্যে কোনটি ভৌত রাশি? দেখো, কম্পাঙ্ক তীক্ষ্ণতার মধ্যে কম্পাঙ্ক একটা ভৌত রাশি, কারণ এটিকে কিন্তু পরিমাপ করা যায়। ওকে? তারপরে যে প্রশ্ন আছে এগুলো জাস্ট একবার দেখে রাখবে তোমরা, দরকার হলে ভিডিওটাকে পজ করে তোমরা জাস্ট একবার দেখে রাখো। ওকে? নেক্সট প্রশ্নগুলোতে আমি যাচ্ছি। দেখো, তোমরা কিছু নোট করার থাকলে নোট করতেও পারো, অসুবিধে নেই। এই যে সুশ্বলাকার কম্পাঙ্ক 512 বলতে কি বোঝায়? ঠিক আছে? মানে তোমার যে কম্পিত সুশ্বলাকার যে বাহু 1 সেকেন্ডে 512 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে। ওকে, এইগুলো একবার জাস্ট দেখে রাখো, হয়তো পরীক্ষায় এই রিলেটেড কিছু প্রশ্ন হয়তো চলেও আসতে পারে। হুম। নেক্সট, কোনো সুরের কম্পাঙ্ক 256 হলে পূর্ববর্তী অষ্টক সুরের কম্পাঙ্ক কত? দেখো, পূর্ববর্তী অষ্টক সুরের কম্পাঙ্ক হচ্ছে 128। ওকে? তারপর, সুরযুক্ত শব্দের জাতি কিসের উপর নির্ভর করে? যদিও এগুলো সেইভাবে তোমাদের সিলেবাসে নেই এখন, মানে এটা যেহেতু 8-এর সিলেবাসের উপর ভিত্তি করে তো করা হবে প্রশ্ন, কিন্তু তাও তোমরা একবার জেনে রাখতে পারো। শব্দের প্রতিফলনের একটা উদাহরণ দাও, যেমন ধরো প্রতিধ্বনি সৃষ্টি হলো শব্দের প্রতিফলনের একটা উদাহরণ। হুম। তারপর ধরো, তোমাদের এর আগে 2023 সালে একটা প্রশ্ন এসেছিল শব্দ দিয়ে, যে আহ, যে একটা পাহাড়ের সামনে, যে একজন ব্যক্তি একটা পাহাড়ের সামনে যায় এবং সেখানে আহ, কিছু একটা ভয়েস যেটা বলছে সেটা পাহাড়ের গায়ে কি হচ্ছে, ধাক্কা খেয়ে আবার শব্দ কিন্তু পুনরায় আসছে। তো এই নিয়ে একটা অঙ্ক ছিল, তুমি আমার ভিডিও দেখে নেবে, আমি 2023-এর যে সলিউশন দিয়েছিলাম। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এবারও আসতে পারে। ঠিক আছে? যেমন ধরো, এখানে আছে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া উচিত? হুম। তো ন্যূনতম দূরত্ব হওয়া উচিত 16.6 মিটার। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা তোমাদের দরকার নেই। নেক্সট, 19 নম্বর, স্টেথোস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয়েছে? শব্দের প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়েছে। নেক্সট দেখো, সোনার সোনার দিয়ে একটা প্রশ্ন আসতেই পারে তোমাদের। সোনার হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এর ব্যবহারটা কি? দেখো, শব্দোত্তর শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে এই ব্যবস্থার দ্বারা ভাসমান হিমশৈল বা ডুবো পাহাড়ের অস্তিত্ব সম্পর্কে কি হচ্ছে, একটা ধারণা পাওয়া যায় যাদের এক্সিস্টেন্স নিয়ে। তো সেটাকে ট্র্যাক করার জন্য সোনার সোনার ইউজ করা হয়। ঠিক আছে? ম্যাক সংখ্যাটা কি? ম্যাক সংখ্যা, দেখো এগুলো একটু একটু অন্য রকমের প্রশ্ন। ঠিক আছে? তো একটু এক্সেপশনাল প্রশ্ন আছে, জাস্ট জেনে রাখার জন্য জানতে পারো তোমরা। ম্যাক সংখ্যা হচ্ছে বস্তুর বেগ বাই শব্দের বেগ। এবার ম্যাক সংখ্যা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বস্তুর বেগকে বলা হয় সুপারসনিক বেগ।
আর যদি ইকুয়াল টু ওয়ান হয় তাহলে সনিক বেগ বলে, আর যদি লেস দেন ওয়ান হয় তাহলে তাকে সাবসনিক বেগ বলে। ঠিক আছে, এবার দেখো শব্দের নিউটনের একটা সূত্র আছে, শব্দের বেগ হলো গ্যাসের চাপ এবং গ্যাসের ঘনত্বের উপর নির্ভরশীল। শব্দের বেগ রুট গ্যাসের চাপ বাই গ্যাসের ঘনত্ব। ফর্মুলাগুলো জাস্ট তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, পরীক্ষার আগে একবার জাস্ট রিভিশন করে নেবে। ওকে, ল্যাপ্লাসের এটা তোমার দেখার দরকার নেই, তবে এমনি জাস্ট জেনে রাখা, তুমি জানতে পারো শব্দের বেগ ভি ইকুয়াল টু রুট কেপি বাই ডি, যেখানে কেটা হলো ধ্রুবক। মানে অ্যাকচুয়ালি যে নিউটনের যে সূত্রটা ছিল তাকেই ল্যাপ্লাস এই সূত্রকে একটু মডিফাই করে কে ধ্রুবকের মাধ্যমে উনি এটা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, জাস্ট জেনে রাখো। শব্দের তীব্রতা ও তীক্ষ্ণতা শব্দ তরঙ্গের কোন কোন ধর্মের উপর নির্ভর করে, জাস্ট তোমরা একবার রিডিং পড়ে নেবে, এটা আমি আর ডিটেলসে বলছি না। নেক্সট, যেমন এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন, 5 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার লম্বা দুটি খালি শিশিতে ফু দিলে কোনটিতে বেশি কম্পাঙ্কের শব্দ পাওয়া যাবে? দেখো, যে শিশিতে বায়ুস্তম্ভের দৈর্ঘ্য কম সেই শিশি থেকে নিঃসৃত শব্দের কম্পাঙ্ক বেশি হয়। ঠিক আছে, বেসিক্যালি কি হচ্ছে আমাদের আহ, কম্পাঙ্ক যেটা আছে, দেখো আমরা জানি ভি, ভি মানে শব্দের বেগ, ভি ইকুয়ালস টু এন ইনটু ল্যামডা বলে। ঠিক আছে, এই ল্যামডা, এই এনটা হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে দেখো এন যেটা কম্পাঙ্ক ইজ প্রপোর্শনাল টু কি হচ্ছে ওয়ান বাই কিন্তু ল্যামডা হবে। ঠিক আছে, তার মানে ল্যামডা যদি যত ছোট হবে তত কি হতে কম্পাঙ্ক বেশি হবে। তো এই ক্ষেত্রে দেখো 5 সেন্টিমিটারের যে লম্বা শিশিটা আছে তার কি তরঙ্গ দৈর্ঘ্যটা তো তোমার কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কি হচ্ছে কম্পাঙ্ক কিন্তু বেশি হবে, সেই জন্য বেশি শব্দ কিন্তু বেশি কম্পাঙ্কের শব্দ পাওয়া যাবে। ওকে, এই ফর্মুলাটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে, এটা ভি ইকুয়ালস টু এন ইন্টু ল্যামডা। নেক্সট, সেতারের শব্দ সুরশলাকার শব্দের চেয়ে শ্রুতি মধুর কেন? কারণ সেতারের শব্দ উপসুরের সংখ্যা বেশি বলে সুরশলাকা শব্দের চেয়ে সেতারের শব্দ শ্রুতিমধুর। বায়ু অপেক্ষা কার্বন ডাই অক্সাইডের শব্দ জোরে শোনা যায় কেন? এগুলো জাস্ট একবার তোমরা সেলফ এক্সপ্লেনেটরি আছে, তোমরা একবার পড়লেই বুঝতে পারবে। জাস্ট তোমরা হয়তো পড়েওছো, বা না পড়ে থাকলে এখান থেকে পড়ে নিও একবার। ওকে, নেক্সট দেখো, মানুষের কান সর্বোচ্চ কত ডেসিবেল তীব্রতার শব্দ সহ্য করতে পারে? সর্বোচ্চ 85 to 90 ডিবি এই তীব্রতার শব্দ কিন্তু সহ্য করতে পারে। ওকে, নেক্সট, শব্দের তীব্রতা কোনো ঊর্ধ্বসীমা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। 65 ডিবি, যেটা দেখবে অনেক সময় কোনো যখন কোনো হয়তো রাস্তা দিয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে বা কোনো অনুষ্ঠান বাড়ি তো বা যখন পুজোর সময়, এখানে কিন্তু আমাদের 65 ডেসিবেলের মধ্যে শব্দর যে যে ডেসিবেল যে পাওয়ার যে শক্তিটা সেটাকে কিন্তু বাধা হয়। তার বেশি করলে অনেক সময় হসপিটাল বা অন্যান্য জায়গায় পেশেন্টদের অনেক প্রবলেম হয়। তো সেই জন্য কিন্তু যাতে স্বাস্থ্যের কোনো অবনতি না ঘটে, তো নর্মালি 65 ডিবির নিচে তীব্রতা স্তরের শব্দ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। এর বেশি হলে কিন্তু ক্ষতিকারক হতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, কয়েকটা অবজেক্টিভ যে শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো জাস্ট তোমরা একবার দেখে নেবে। আমি জাস্ট স্ক্রল করছি আস্তে আস্তে। পর্যায়কাল, এটা মনে রাখবে, পর্যায়কাল যেটা টি, পর্যায়কাল টি ইজ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বাই কম্পাঙ্ক। ওকে, মানে এরা হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক সম্পর্কতে আছে। তো যদি পর্যায়কাল যদি বাড়ে কম্পাঙ্ক কমবে, যদি পর্যায়কাল কমে কম্পাঙ্কটা বাড়বে। ওকে, এগুলো তোমরা একবার দেখে নেবে। কম্পাঙ্কের একক হচ্ছে তোমার হার্জ। এক বেল মানে 10 ডেসিবেল। যদি ম্যাক্স সংখ্যা ওয়ান হয়, আমি আগেই বললাম, তাহলে বেগটি কি বলা হয়? সনিক বেগ বলা হয়। ঠিক আছে, শব্দের কম্পাঙ্কের এককটা কি? হার্জ। আচ্ছা নেক্সট, দেখো শব্দ যে ধরনের তরঙ্গের মাধ্যমে বায়ুতে বিস্তার লাভ করে, খুব ইম্পর্টেন্ট, অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, তারপর তোমরা এই যেটা বললাম শব্দের বেগ ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ও কম্পাঙ্ক এন হলে এদের মধ্যে সম্পর্ক কি হবে? ভি ইকুয়াল টু এন, তোমার এই ভি ইকুয়াল টু এন ল্যামডা বা এন ইকুয়াল টু হচ্ছে ভি বাই ল্যামডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা জেনে রাখবে এটা। ওকে, তারপর ধরো বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 17 সেন্টিমিটার হলে কম্পাঙ্ক কত হবে? তো ওই উপরের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে বসিয়ে তোমরা দেখে নেবে এটা কত হচ্ছে। তবে হ্যাঁ, এটা মিটার পার সেকেন্ডে আছে, এটা কিন্তু সেন্টিমিটারে আছে। এক ইউনিটে নিয়ে এসে তারপর করবে। ঠিক আছে, উত্তর হয়ে যাবে এটা 2000 হার্জ। এইভাবে বেশ কয়েকটা প্রশ্ন আছে, তোমরা জাস্ট এগুলোকে দেখে নাও। ঠিক আছে, তারপর নেক্সট আমরা আসি
এটা একটা লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডে কিছু জাস্ট একটা ম্যাচিং করে তোমাদের বসাতে হবে। এখানে আনসার করে দেওয়াই আছে, তোমরা একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে। দেখো প্রয়োজনীয় সূত্রের মধ্যে এখানে যেটা আছে, 1 নম্বর সূত্রটা আমি বললাম, ভি ইকুয়ালস টু এন ল্যামডা। আচ্ছা, শব্দের বেগ ভি হলে টি সময় শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু ভিটি, নর্মাল আমরা জানি যেটা, দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এটা দিয়ে অঙ্ক 2023 সালে এসেছিল, এবারও আসতে পারে, তোমরা কিন্তু একবার দেখে নেবে। আচ্ছা, আর বাকি যেগুলো আছে দেখার দরকার নেই, এই লেভেলের তোমাদের অঙ্ক এখন আসবে না। ওকে, জাস্ট এমনি জানার থাকলে তোমরা জেনে নিতে পারো। গাণিতিক উদাহরণ দেখো, 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা শব্দ তরঙ্গের গতিবেগ যদি এত হয়, কম্পাঙ্ক কত? তো একই সিস্টেম যেটা আমি আগে বললাম, ভি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, এখান থেকে এনটাকে বের করা হয়েছে 200 হার্জ। তো শব্দের কম্পাঙ্ক 200 হার্জ। এরকম কিছু ছোট ছোট প্রশ্ন বা অঙ্ক হয়তো আসতেও পারে। তো তোমরা অঙ্কগুলোকে এখানে দেখো করাই আছে, তোমরা জাস্ট একবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? এই অঙ্কটা ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের দেখো এই অঙ্কটাও করে নেবে, 3 নম্বরটা, 4 নম্বর, এগুলো সব ইজি অঙ্ক আছে, জাস্ট ফর্মুলা থেকে বসিয়ে অঙ্ক করা হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো 7 নম্বর, বজ্রের ঝলক দেখার 3 সেকেন্ড পর বজ্রপাতের শব্দ শোনা গেল। প্রথমে ঝলক দেখা গেল, তারপর 3 সেকেন্ড পর বজ্রপাতের শব্দ শোনা গেল। বজ্রপাতের স্থান থেকে শ্রোতার দূরত্ব কত? দেখো শব্দের বেগ দেওয়া আছে, অর্থাৎ 1 সেকেন্ড সময় 332 মিটার, যা 3 সেকেন্ড পরে যেহেতু শুনেছে, 3 সেকেন্ডের শব্দ কতটা দূরত্ব অতিক্রম করেছে? 996 মিটার। তাহলে বজ্রপাতের স্থান থেকে শ্রোতার দূরত্ব কত? 996 মিটার। ঠিক আছে, এটা দেখবে। 8 নম্বরটা দেখে নাও। তারপর এটা ওই সিমিলার প্রশ্ন, দেখে নেবে একটা। আচ্ছা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, 2023 সালে কিন্তু এরকম সিমিলার একটা প্রশ্ন এসেছিল, তোমরা 10 নম্বর প্রশ্নটা একবার ভালো করে দেখে নাও। বলছে একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে একজন লোক বন্দুক ছুড়লো, ছুঁড়ে 4 সেকেন্ড পর গুলির শব্দের প্রতিধ্বনি শুনতে পেল। পাহাড় থেকে লোকটির দূরত্ব কত? বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে। দেখো সিম্পল প্রশ্ন, পাহাড় থেকে লোকটির দূরত্ব এস ধরা হয়েছে, 4 সেকেন্ডে শব্দ যায় 2s মিটার, তার মানে কারণ মানে এই যদি হয় পাহাড়, এই যদি হয় লোক, তার তার শব্দ তো প্রথমে লোকটা থেকে পাহাড় অবধি যাবে, এটা হলো এস এস মিটার, আবার তো ব্যাক করে আবার লোকটার কানে আসবে, তার মানে কি শব্দ টোটাল দূরত্ব অতিক্রম করলো কত? 2s, তাই না? সেই জন্য বলা হচ্ছে 2s মিটার। তাহলে 1 সেকেন্ডে শব্দ যায় কত? 2s/4 বা s/2। তাহলে s/2 যেটা, এটাই তো তোমার 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড যেটা ছিল, তাহলে এস ইকুয়াল টু 680 মিটার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটাও দেখে নেবে তোমরা। দেখো যে ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলোই আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এর বাইরে মনে হয় না যে শব্দ থেকে কোনো প্রশ্ন আসবে বলে। ঠিক আছে, তো তোমরা জাস্ট একবার প্রশ্ন অঙ্কগুলোকে একবার জাস্ট করে নেবে। নেক্সট দেখো, বিমানের অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক তোমরা করে নেবে। আচ্ছা, বিমানের অঙ্কটা এটা তোমরা স্কিপ করতেও পারো, তোমাদের এই লেভেলে এখন অঙ্ক আসবে না। ওকে, নেক্সট 15 নম্বর অঙ্কটা তুমি করতে পারো, ব্যাস। আপাতত আর কিছু না। আর 16 নম্বরটা দেখো, সমুদ্রে একটা বিস্ফোরণ দ্বারা শব্দ সৃষ্টি করা হলো, 4 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। সমুদ্রের গভীরতা নির্ণয় করো। সমুদ্র জলে শব্দের গতিবেগ দেওয়া আছে, সেম জিনিস, সমুদ্রের গভীরতা ধরা হয়েছে x মিটার। এবার শব্দ 4 সেকেন্ডে কত যাচ্ছে? একই রকম বললাম, 2x মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় 2x/4। তাহলে 2x/4 মানেই তো তোমার শব্দের যে গতিবেগটা, সেটাই তো দেওয়া আছে 1450, তাই না? অর্থাৎ চোদ্দ শব্দের গতিবেগ 1450 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 1450 মিটার যায়। তো 1450 এটা বললে এক্স এর মান 2900 বেরোচ্ছে। তাহলে সমুদ্রের গভীরতা কত? 2900 মিটার। তো এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে, শব্দ থেকে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে এভাবে সাপোর্ট করার জন্য। পরবর্তীকালে আমি চেষ্টা করব যে যাতে আরো ভিডিও আনা যায় তোমাদের ভিএসও কে মাথায় রেখে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ওকে, চলো পরবর্তী আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, তোমরা যদি চাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমার ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে ওখানে জয়েন করতে পারো। ওখানে বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল বা মক টেস্ট আমাদের অবশ্যই শুরু হবে। সেটা লেয়ার 1 এক্সামের পর, লেয়ার 1-এর যে রেজাল্ট বেরোবে তারপর আমরা শুরু করব। তো সাথে সাথে থেকো এবং ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো। চলো, গুড বাই।